প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের এইচএস ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল সায়েন্সে ভারতীয় সংবিধান যে বইটা রয়েছে তোমাদের, সেখানে থেকে কিছু আলোচনা করব। প্রথম যে অধ্যায় রয়েছে সংবিধান কি বা সংবিধান প্রণয়ন বা সংবিধান কি এবং কেন, ওই চ্যাপ্টারের কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেটা শুনবে এবং নিজের খাতায় সেটা নোট করবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। শব্দানুসারে আমি চেষ্টা করব তোমাদের ভালোভাবে বুঝাবার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আমার কথাগুলো শুনছ। তোমাদের প্রত্যেকেরই শ্রেণীকক্ষে পার্টিকুলার টিচার সেগুলো পড়াবেন বা পড়িয়েছেন। তবুও আবারও আমি তোমাদেরই সুবিধার্থে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে ভারতীয় সংবিধান যারা প্রণয়ন করেছিলেন গণপরিষদ কর্তৃক একটা খসড়া কমিটি তৈরি করা হয়েছিল, যেখানে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু, কে.এম. মুন্সি। তাদের অক্লান্ত পরিশ্রমে এবং চেষ্টায় ভারতের সংবিধান রচনা হয় এবং সেটা 1950 ইংরেজির 26শে জানুয়ারি তারিখে বলবৎ করা হয়। যে সংবিধান আমরা পেয়েছি সেই সংবিধান বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংবিধান, ভারতবর্ষের সংবিধানটা, এবং সেটা নমনীয় এবং অনমনীয় দুটো দিকই রয়েছে ভারতবর্ষের সংবিধানের মধ্যে। আমি বিভিন্ন কথা নিয়ে আলোচনা করব, নমনীয় সংবিধান কি, অনমনীয় সংবিধান কি। প্রথমে আমি বলছি যে সংবিধানটা কি সেটা তোমরা বুঝো আগে। সংবিধান বলতে বোঝায় একগুচ্ছ প্রয়োজনীয় আইন কানুন এবং বাধা নিষেধ ও প্রথা, যেগুলো অনুসরণ করে রাষ্ট্র শাসন কার্য পরিচালনা করে। একটা আইন কানুন থাকবে, প্রয়োজনীয় আইন কানুন, বাধা নিষেধ, এবং এইগুলোকে অনুসরণ করে রাষ্ট্র শাসন কার্য পরিচালনা করে। শুধু রাষ্ট্রের ক্ষেত্রে নয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান বলো, যে কোনো এনজিও বলো, যে কোনো কিছু বলো, কোনো কোম্পানি বলো, সব কিছুরই একটা নিজস্ব সংবিধান থাকে এবং সেই সংবিধান অনুযায়ী চলে। ঠিক তদ্রুপভাবে প্রত্যেকটা দেশেরই এক একটা সংবিধান রয়েছে এবং সেই সংবিধানের কথা অনুযায়ী সেই দেশের আইন কানুন সবকিছু নির্ধারণ করা হয় এবং সবকিছু চলে। রাষ্ট্র তথা সরকার এবং জনগণ, নাগরিক, এই সংবিধানের উপর নির্ভর করেই চলে। অর্থাৎ সংবিধানই হলো চূড়ান্ত ক্ষমতা, যেটাকে অনুসরণ করে চলতে বাধ্য যে সরকারি দেশে শাসন কার্য পরিচালনা করুক না কেন। তারা এই সংবিধানকে অমান্য করে কোনো অবস্থায় কোনো কার্য করা সম্ভব নয়। এই কারণে যদি তোমাদের প্রশ্ন আসে যে সংবিধান কি, তাহলে বলবে যে সংবিধান বলতে বোঝায় একগুচ্ছ প্রয়োজনীয় আইন কানুন এবং বাধা নিষেধ ও প্রথা, যেগুলো অনুসরণ করে রাষ্ট্র শাসন কার্য পরিচালনা করে। এখন হলো সংবিধান বিভিন্ন ধরনের হয়। একটা হলো লিখিত সংবিধান, যেটা সমস্ত কিছু লিখিত আকারে থাকবে, যে নিয়ম কানুন, আইন কানুন, সংবিধানের যত কিছু আছে সব কিছু লিখিত সংবিধান, লিখিত আকারে থাকবে। এটা হলো অলিখিত, যেটা লিখিত থাকে না। এটা নমনীয় এবং আরেকটা অনমনীয়। পৃথিবীর সব দেশের সংবিধানই লিখিত সংবিধান, অলিখিত সংবিধান বলতে কিছু নেই। অলিখিত তোমার পরিবারের যদি কোনো সংবিধান থাকে, ম্যাক্সিমাম সেটা অলিখিত সংবিধান হবে। ধরো তোমার পরিবারের নিয়ম কানুন, তুমি কোন সময় ঘুম থেকে উঠবে, কোন সময় তুমি কলেজে যাবা, স্কুলে যাবে, কোন সময় খেতে বসবে, কোন সময় পড়াশোনায় বসবে, কোন সময় কি কাজ করবে, এই যে সমস্ত নিয়ম কানুনগুলো আমাদের পরিবারের মধ্যে রয়েছে, সেগুলো লিখিত থাকে না। সেগুলো প্রত্যেকের ঘরেই অলিখিতভাবে একটা সংবিধান থাকে এবং যে সংবিধানগুলো পরিচালনা করেন আমাদের অভিভাবকরা, মা বাবারা,
বা বড় ভাই বোন যারা রয়েছেন তারা, এবং পরিবারের সংবিধান মেনে যারা চলতে পারে তারাই জীবনে সফলতা অর্জন করে। আর সেই সংবিধানের গণ্ডির থেকে যারা বেরিয়ে যায়, যে ছেলেমেয়েরা বেরিয়ে যায়, নিজের বাবা মার কথা শুনে না, কিংবা নিয়ম কানুন পরিবারের যে আইন যেটা রয়েছে সেগুলো মেনে চলে না, তখন একটা বিশৃঙ্খলা দেখা দেয় এবং তখনই ছেলেমেয়েরা পড়াশোনায় পিছিয়ে যায়। অর্থাৎ আমাদের প্রত্যেকের পরিবারেও একটা সংবিধান রয়েছে যেটা অলিখিত, কিন্তু পৃথিবীর প্রত্যেক দেশেরই লিখিত সংবিধান রয়েছে। আবার যেটা সংবিধান হলো নমনীয় সংবিধান। তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে নমনীয় সংবিধান কি। নমনীয় সংবিধান তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রথমে হলো সংবিধান কি, তোমরা লিখবে যে সংবিধান বলতে বোঝায় একগুচ্ছ প্রয়োজনীয় আইন কানুন এবং বাধা নিষেধ প্রথা, যেগুলো অনুসরণ করে রাষ্ট্র শাসন কার্য পরিচালনা করে। এখন হলো নমনীয় সংবিধান কি। নমনীয় সংবিধান হলো যে সংবিধানের সংশোধন পদ্ধতি সহজ, তাকে নমনীয় সংবিধান বলে, যেটা অত্যন্ত সহজভাবে সংশোধন করা যায়। যে দেশের সংবিধান খুব সহজভাবে সংশোধন করা যায় সেটাকে বলা হয় তাকে নমনীয় সংবিধান। আর অনমনীয়, যেটা সংশোধন করার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, তাকে বলে অনমনীয় সংবিধান। সংশোধন করা যায়, কিন্তু সেটা সংশোধন করতে গিয়ে একটা বিশেষ কঠিন পদ্ধতি অবলম্বন করে সংশোধন করা হয়, এটাকে বলা হয় তাকে অনমনীয় সংবিধান। অর্থাৎ আমরা নমনীয় সংবিধান কাকে বললাম? যে সংবিধানটা অতি সহজে সংশোধন করা যায়, যেটার পদ্ধতি সংশোধন পদ্ধতিটা খুব সহজ, তাকে বলা হয় তাকে নমনীয় সংবিধান। আর অনমনীয় সংবিধান হলো যেটা সংশোধন পদ্ধতি কঠিন, যেটা সংশোধন করার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, তাকে বলা হয় তাকে অনমনীয় সংবিধান। তাহলে বোঝা হয়ে গেল তোমাদের নমনীয় কি এবং অনমনীয়। দুটো প্রশ্ন আমার আলোচনা হয়ে গেল। আরেকটা প্রশ্ন যেটা আমি তোমাদের বলবো, যে সংবিধানের তিনটা কার্য যদি বলি আমি, সংবিধানের কাজ কি করবে সংবিধান। প্রথম কার্য হলো সংবিধানের সরকারের কার্যপ্রণালী স্থির করে, সরকার কি কাজ করবে সেটার কার্যপ্রণালী স্থির করবে সংবিধান। সংবিধানই বলে দেবে যে সরকার কি কাজ করতে হবে, সরকারকে কি কাজ করবে, সমস্ত কিছু বলবে সংবিধান। সংবিধান সমাজের সকল আশা আকাঙ্ক্ষা ও অবস্থাকে স্বীকৃতি দেয় ও কতকগুলি শর্ত আরোপ করে দেয়। অর্থাৎ সমাজের মানুষের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোকে সংবিধানই স্বীকৃতি দেবে এবং শর্ত আরোপ করে দেবে। আরেকটা হলো যেটা সংবিধানের কার্য, সংবিধান জনগণের পক্ষে সরকারের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ, জনগণের পক্ষে কাজ করে সরকারের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করতে। নেক্সট যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সংবিধানের গুরুত্ব সম্পর্কে আলোচনা। ভারতের যে সংবিধান রয়েছে সেটার গুরুত্বটা কি। সংবিধান প্রয়োজনীয় মৌলিক নিয়ম নীতি রচনা করা হয়। সংবিধানে প্রয়োজনীয় যত মৌলিক নিয়ম নীতি আছে সবগুলো রচনা করা হয়, যার মাধ্যমে সরকার গঠন হয় এবং সরকার ক্ষমতা লাভ করে। সংবিধানের মধ্যে ছাত্ররা, সংবিধানের মধ্যেই প্রয়োজনীয় মৌলিক নিয়ম নীতিগুলো রচনা করা হয়। যত নিয়ম নীতি রয়েছে সব কিছু সংবিধানের মধ্যেই রচনা করা হয় এবং যার মাধ্যমে সরকার গঠন হয় আর সরকার ক্ষমতাও লাভ করে। আরেকটা পয়েন্ট হলো যে সংবিধান সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী নির্ধারণ করেছে। সরকারের যতটা বিভাগ রয়েছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এগুলোর ক্ষমতা ও কার্যাবলী নির্ধারণ করেছে যাতে বিভাগগুলির কার্যপ্রণালী সহজ এবং সরল হয়। যত বিভাগ রয়েছে সব বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী সংবিধানই রচনা করে। আর সংবিধান জনগণের পক্ষে সরকারের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করে, জনগণের পক্ষে সরকারের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করে দেয়, জনগণের পক্ষে কাজ করে সরকারের কার্যপ্রণালী এগুলো নিয়ন্ত্রণ করে।
আরেকটা পয়েন্ট হলো সংবিধান নাগরিকের স্বাধীনতা ও অধিকারগুলোর সুরক্ষা প্রদান করে। জনগণের যে অধিকার রয়েছে, মৌলিক অধিকার রয়েছে, ছয়টা মৌলিক অধিকার: স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, ধর্মের অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, এগুলো যে অধিকারগুলো আমাদের রয়েছে, সাংবিধানিক অধিকারের অধিকার, তার এই যে অধিকারগুলো রয়েছে, সব মৌলিক যে ছয়টা মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারগুলোর গুলোকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হলো সংবিধান। জনগণের স্বাধীনতা দেওয়া, তাদের মৌলিক অধিকারগুলোর সুরক্ষা প্রদান করা, এইগুলোর দায়িত্ব হলো সংবিধান। তাহলে আমরা কি পেলাম? যে সংবিধানের গুরুত্ব, প্রথম হলো সংবিধানে প্রয়োজনীয় মৌলিক নিয়ম নীতি রচনা করা হয়, যার মাধ্যমে সরকার গঠন হয় এবং সরকার ক্ষমতা লাভ করে। সংবিধান সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী নির্ধারণ করে, যাতে বিভাগগুলির কার্যপ্রণালী সহজ ও সরল হয়। আর সংবিধান জনগণের পক্ষে সরকারের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আর সংবিধান নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষা প্রদান করে। এবারে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে সংবিধান সভার 4 জন সদস্য, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু, কে.এম. মুন্সি, যারা সংবিধানের খসড়া পরিষদের সদস্য। আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে ভারতের সংবিধানের দুটা বৈশিষ্ট্য। ভারতের সংবিধান হলো পৃথিবীর দীর্ঘতম সংবিধান। ভারতবর্ষের যে সংবিধান, সেটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। আর ভারতীয় সংবিধান হলো নমনীয় আর অনমনীয়তার সংমিশ্রণ। এখন আবার বলি তোমাদের নমনীয়তাটা কি? যে সংবিধান সহজে সংশোধন করা যায়, সেটা হলো নমনীয় সংবিধান। আর যে সংবিধান সংশোধন করা খুব কঠিন, একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে সেটাকে সংশোধন করা হয়, সেটাকে বলা হয় থাকে অনমনীয় সংবিধান। অর্থাৎ ভারতীয় সংবিধান নমনীয়তা এবং অনমনীয়তা দুটোরই মিশ্রণ রয়েছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমরা যে কোয়েশনগুলো নিয়ে তোমাদের আলোচনা করলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। বারবার সেটা শুনবে এবং নিজের খাতায় লিখবে, যাতে করে পরীক্ষায় ভালোভাবে শুদ্ধভাবে লিখতে পারো। বারবার বুঝে সেটা লিখবে, কারণ না বুঝে তোতা পাখির মতো মুখস্থ করাটা কোনো উপকারে আসে না। তোমাকে বিষয়বস্তু আগে বুঝতে হবে এবং তারপরে শিখতে হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, নিজের জীবনটাকে আরও উন্নত করো, মা বাবার মুখ উজ্জ্বল করো, শিক্ষক শিক্ষিকার মুখ উজ্জ্বল করো, এই কামনা করে আজ এই পর্যন্তই। জয়।